পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার এমন এক নজিরবিহীন ঝড় উঠেছে যা খোদ নবান্নের নতুন বিজেপি সরকারকে কাঁপিয়ে দিয়েছে। কোরবানি ঈদ ঘনিয়ে আসতেই চারদিকে তীব্র স্লোগান, শুভেন্দু অধিকারী পদত্যাগ করতে হবে। কিন্তু কেন হঠাৎ শুধু কুরবানি ইস্যুকে কেন্দ্র করে খোদ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে রাজপথে নামতে হলো হাজার হাজার মানুষকে, এবং তাদের মধ্যে অধিকাংশই হিন্দু, মানে বলতে পারেন 90% হিন্দু গরু খামারি। যে আইন দিয়ে শুভেন্দু অধিকারী ধর্মীয় মেরুকরণের পলিটিক্স করতে চেয়েছিলেন, সেই পশুবন্ধ আইন কিভাবে এখন গ্রামীণ অর্থনীতির জন্য এক মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এই আইনের কারণে মুসলিমদের চেয়েও কেন বেশি হাহাকার শুরু হয়েছে লাখ লাখ হিন্দু খামারিদের ঘরে। গোয়াল ভরা গরু নিয়ে কেন দেউলিয়া হওয়ার মুখে পশ্চিমবঙ্গের প্রান্তিক কৃষকেরা, আর এই অভ্যন্তরীণ ক্ষোভের চুয়ে পড়া প্রভাব কিভাবে বাংলাদেশের কোরবানির হাটেও বড় ধাক্কা দিচ্ছে। একটি বিতর্কিত আইনের পেছনে থাকা গভীর অর্থনৈতিক ধস এবং রাজনৈতিক প্রতিবাদের গল্প জানতে ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখুন। 2026 সালের মে মাসে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে পশু জবাই ও পাচার রুখতে অত্যন্ত কঠোর অবস্থান নেন। 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন পুনরুজ্জীবিত করে নবান্ন থেকে একটি কড়া বিজ্ঞপ্তি জারি করা হয়। এই আইনের মূল শর্তগুলো সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ও উৎসবের উপর এক বিরাট ধাক্কা। প্রথমত, রাস্তাঘাট বা প্রকাশ্যে কোনো পাবলিক প্লেসে কোরবানি বা পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। দ্বিতীয়ত, পশু জবাই করতে হলে তার বয়স ন্যূনতম 14 বছর হতে হবে, অথবা সেটিকে স্থায়ীভাবে অক্ষম হতে হবে। আর সবচেয়ে জটিল বিষয় হলো, এই পশুর বয়স ও ফিটনেস প্রমাণ করতে স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত প্রধান এবং একজন রেজিস্টার্ড সরকারি পশু চিকিৎসকের যৌথ লিখিত প্রশংসাপত্র বা ফিটনেস সার্টিফিকেট লাগবে। এই নিয়ম অমান্য করলে সরাসরি 6 মাসের জেল ও জরিমানার বিধান রাখা হয়েছে। কাগজে কলমে এটিকে পশুর সুরক্ষা বলা হলেও কোরবানির ঠিক আগ মুহূর্তে পর্যাপ্ত পরিকাঠামো বা সরকারি ভেটেরিনারি ডাক্তার ছাড়াই এই আইন চাপিয়ে দেওয়ার ফলে রাজ্য জুড়ে এক চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আর এই প্রশাসনিক হয়রানির বিরুদ্ধেই এবার গর্জে উঠেছে রাজ্যের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, বা সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রূপ নিয়েছে। যা কোরবানি ঈদের মতো একটি সংবেদনশীল ধর্মীয় উৎসবের মুখে এমন অবাস্তব আইন চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন মহল। কলকাতার নাখোদা মসজিদের ইমাম থেকে শুরু করে আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির কিংবা আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী সবাই এই আইনের তীব্র সমালোচনা করেছেন। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ এবং খামারিরা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসেন। আন্দোলনকারীদের পরিষ্কার দাবি এখন একটাই, কোনোরকম পূর্ব প্রস্তুতি বা পর্যাপ্ত কসাইখানা ও সরকারি ডাক্তার না রেখে কেবল একটি নির্দিষ্ট সম্প্রদায়কে উৎসবের মুখে হেনস্থা করতেই এই আইন আনা হয়েছে। খামারিদের সংগঠন এবং বিভিন্ন নাগরিক মঞ্চ থেকে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পদত্যাগ দাবি করা হচ্ছে। তাদের মতে, যিনি রাজ্যের অর্থনীতি এবং কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতি ও রুটি রুজির নিরাপত্তা দিতে পারেন না, তার মুখ্যমন্ত্রী পদে থাকার কোনো অধিকার নেই। এবং যারা এই আন্দোলন করছেন তারা বেশিরভাগই হিন্দু খামারি। তারা বলতে চাচ্ছেন, তাদের আসলে এখন যে ক্ষতি হবে সেই ক্ষতির ক্ষতিপূরণ আসলে কি শুভেন্দু অধিকারী দিতে পারবে, নাকি এই গরুগুলোকে তিনি কিনে নেবেন? মানে শুভেন্দু অধিকারী কি এই গরুগুলো কিনে নেবেন? তাহলে তারা কি করতে পারেন আসলে? যারা এখন লক্ষ লক্ষ টাকার ঋণ নিয়েছেন, সেই গরুগুলো যদি এখন বিক্রি না করতে পারেন তাহলে তাদের মরতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এমনটাই বলছেন লাখো লাখো হিন্দু খামারিরা। তারা বলতে যাচ্ছেন, আমরা এত টাকা ঋণ নিয়েছি, তা দিয়ে আমাদের গরু লালন পালন করেছি, এখন গরুগুলো যদি মুসলিমরা না কিনে তাহলে আমাদের কি হবে? আমাদের পথে বসতে হবে, আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। তাই তারা খুবই ফেটে পড়েছে। এদিকে বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টেও একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। হাইকোর্টের প্রাথমিক পর্যবেক্ষণেও রাজ্য সরকারের এই তাড়াহুড়ো করে পরিকাঠামো ছাড়া আইন চাপানোর নীতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, যদি অবিলম্বে এই ফিটনেস সার্টিফিকেটের নামে পুলিশি হয়রানি বন্ধ না করা হয় তবে ঈদের দিন রাজ্য জুড়ে এক অভূতপূর্ব গণ আন্দোলন ও আইন অমান্য কর্মসূচি গড়ে তোলা হবে। এই বিক্ষোভের ফলে শুভেন্দু সরকার এখন এক বিরাট রাজনৈতিক চাপের মুখে পড়েছে। এই পুরো বিতর্কের সবচেয়ে চমকপ্রদ এবং বেদনাদায়ক দিকটি হলো এর অর্থনৈতিক প্রভাব। রাজনীতিবিদেরা যখন শুধু ধর্মীয় মেরুকরণের কথা ভেবে আইন তৈরি করেন, তখন সেই আইন অনেক সময় নিজের ভোট ব্যাংকের উপরে বুমেরাং হয়ে ফিরে আসে। শুভেন্দু অধিকারীর এই আইনের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। পশ্চিমবঙ্গে দুগ্ধ উৎপাদন, পশুপালন এবং মৌসুমী পশুর ব্যবসার সাথে শতকরা 80% হিন্দু পরিবার ও প্রান্তিক কৃষকেরা যুক্ত। একটি গরু যখন দুধ দেওয়া বন্ধ করে দেয় কিংবা একটি পুরুষ বাছুর যখন বড় হয়, তখন গ্রামীণ খামারিদের পক্ষে সেটিকে গোয়ালে বসিয়ে খাওয়া অসম্ভব। এই খামারিরা সারা বছর চাতক পাখির মতো অপেক্ষা করে থাকেন এই কোরবানির মৌসুমের জন্য। এই সময় তারা সুস্থ ও ভালো মানের গরু চড়া দামে বিক্রি করে সারা বছরের ব্যাংক ঋণ শোধ করেন এবং সংসারের খরচ চালান। কিন্তু
শুভেন্দুর নতুন আইন বলছে 14 বছরের কম বয়সী সুস্থ গরু বিক্রি বা জবাই করা যাবে না। এর ফলে পশ্চিমবঙ্গের মুসলিম ক্রেতারা আইনি ঝামেলা ও পুলিশের লাঞ্ছনা এড়াতে বাজার থেকে গরু কেনা প্রায় বন্ধ করে দিয়েছেন। কলকাতার ইমামও স্পষ্ট আহ্বান জানিয়েছেন গরু বয়কট করে ছাগল বা অন্য প্রাণী কোরবানি দিতে। এবার হিসাব করুন, মুসলিম ক্রেতারা যদি বাজার থেকে উধাও হয়ে যান, তবে হিন্দু খামারিদের এই লাখ লাখ সুস্থ গরু কিনবে কে? এই গরুগুলো তো সরকার কিনে নেবে না। উপরন্তু বয়স্ক গরুর সংখ্যা গোয়ালে বাড়তে থাকায় রাজ্যে নতুন গরুর জায়গা হচ্ছে না, যার কারণে দুগ্ধ শিল্পে বড় ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। ফল যা হওয়ার তাই হচ্ছে এখন। মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর 24 পরগনার হাটে হাটে হিন্দু খামারিরা তাদের পশু নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু কোনো ক্রেতা নেই। পশুর পেছনে প্রতিদিন হাজার হাজার টাকা লোকসান দিতে দিতে খামারিরা আজ ঋণের জালে পিষ্ট হয়ে আত্মহত্যার মুখোমুখি হচ্ছেন। যে ভোটারদের খুশি করতে এই আইন আনা হয়েছিল, আজ সেই হিন্দু খামারিরাই শুভেন্দু অধিকারীর এই নীতির কারণে সবচেয়ে বড় আর্থিক দেউলিয়া হওয়ার মুখে পড়েছেন। পশ্চিমবঙ্গের ভেতরের এই মারাত্মক অর্থনৈতিক সংকটের চুয়ে পড়া প্রভাব সরাসরি গিয়ে পড়েছে ভারত বাংলাদেশ সীমান্তে। বিশেষ করে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ ও বনগাঁ সীমান্তের পশুর হাটগুলোতে এখন হাহাকার। যখন রাজ্যের ভিতরে কড়াকড়ি ও মুসলিম ক্রেতাদের বয়কটের কারণে স্থানীয় হাটে গরুর দাম একদম জলের দরে নেমে গেছে, তখন হিন্দু মুসলিম নির্বিশেষে সব খামারি ও ব্যবসায়ী চরম দিশেহারা হয়ে পড়েছেন। নিজেদের পুঁজি বাঁচাতে এবং সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া থেকে বাঁচতে তারা এখন যে কোনো উপায়ে পশু বিক্রি করতে মরিয়া। আর এই সুযোগটাই নিচ্ছে আন্তর্জাতিক চোরাচালানগুলো। পশ্চিমবঙ্গের বাজারে যে গরুর কোনো দাম নেই, বাংলাদেশে কোরবানি হাটে তার চাহিদা ব্যাপক। তাই খামারিরা বাধ্য হয়ে রাতের অন্ধকারে দুর্গম চরাঞ্চল, নদীপথ বা কাঁটাতারের ফাঁক গলে নামমাত্র মূল্যে এই গরুগুলো বাংলাদেশে পার করে দিচ্ছেন, যার মধ্যে আবার বিএসএফ এর একাংশও এই চোরাচালানের সঙ্গে জড়িত। বাংলাদেশ সরকার দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় ভারত থেকে গরু আমদানির কোনো অনুমতি দেয়নি এবং সীমান্তে বিজিবি টহল জোরদার করেছে। তা সত্ত্বেও ওপারের খামারিদের এই জীবন মরণ সংকটের কারণে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আসার প্রবণতা কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। শুভেন্দু অধিকারীর একটি অবাস্তব সিদ্ধান্তে কিভাবে পরোক্ষভাবে বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি এবং পশুর হাটের পুরো সমীকরণ বদলে দিল, তা সত্যি এক অদ্ভুত অর্থনৈতিক বাস্তবতা। তাহলে পুরো বিষয়টি থেকে আমরা কি দেখলাম? একটি আবেগের উপর ভিত্তি করে তৈরি আইন কিভাবে লাখ লাখ মানুষের রুটির রুজিকে ধ্বংস করে দিতে পারে, পশ্চিমবঙ্গ তার সবচেয়ে বড় উদাহরণ। প্রিয় দর্শক, শুভেন্দু অধিকারীর এই পশুবন্ধ আইন এবং এর বিরুদ্ধে খামারদের এই তীব্র বিক্ষোভকে আপনি কিভাবে দেখছেন? আপনি কি মনে করেন এই আইনটি প্রত্যাহার না করলে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে? আর বাংলাদেশের খামারিদের সুরক্ষায় আমাদের সরকারের এই মুহূর্তে কি করা উচিত? আপনার মূল্যবান ও গঠনমূলক মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষণমূলক রিপোর্ট আরও দেখতে চাইলে এখনই একটি লাইক দিন। তথ্যটি সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। পরিশোধ করবো কি করে বলো? ঠিক আছে, তোমার কি তো চাকরি বানানি বলবো? স্যার তো বললো লোনটা নিতে না বেরিয়ে দেবো। না, তাহলে আজকে বেরিয়ে যাবেন, আবার কালকে যাবেন, তো আপনি চাপ দেবেন। কোথায় রেখে দেবো? আমরা কি করে কি করবো? 30,000 টাকা লোন ছিল, প্রণব বলছিল আমার কাছে 70,000 টাকা দিচ্ছে। তাও দিচ্ছি। বন্ধন ব্যাংক থেকে 5 লাখ টাকা লোন নিচ্ছি আমরা, বন্ধন ব্যাংক থেকে।